আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আধুনিক ভারত। আমরা অলরেডি প্রাচীন ভারত, মধ্য ভারতে মৌর্য সাম্রাজ্য, আমাদের মধ্য ভারতে দিল্লি সুলতানি আর মুঘল এম্পায়ার আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা আধুনিক ভারতের যে মডার্ন হিস্ট্রি সেটা আমরা শুরু করব। ঠিক আছে? তো মডার্ন হিস্ট্রি বলতে আমাদের ইতিহাসকে যে ভাগ করছি তার মধ্যে আধুনিক ভারতের ইতিহাস আমরা কোন জায়গাটাকে বলছি। যে এরকম কিন্তু কোনো বাউন্ডারি নেই যে দেখো এই বাউন্ডারির এই দিকে প্রাচীন ভারত, এই দিকে মধ্যযুগের ভারত, এই দিকে আধুনিক যুগের ভারত। এরকম কিন্তু হিস্ট্রিতে কোনো বাউন্ডারি নেই যে তোমাকে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু ঘটনাকে আমরা মনে করি যে এই সময় থেকে মডার্নাইজেশন বা আধুনিকরণ শুরু হয়েছে একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে। আমরা মধ্যযুগের সূচনাকে কোনটা বলি? মধ্যযুগের সূচনাকে আমরা তখন বলি যখন ভারতে দিল্লি সালতানেত বা দিল্লি সুলতানির সূচনা হয়েছিল। অনেকে সেই সময়টাকে মধ্যযুগের সূচনা বলে থাকে। আবার অনেকে বলে না, তার প্রায় 500 বছর আগে 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছিল সেই সময়টাকে মধ্যযুগের সূচনা বলা হয়। ফলে এইভাবে কোনো স্পেসিফিক কোনো ব্যাপার নেই যে কোন সময় থেকে শুরু। সেরকম আধুনিক যুগেরও কোনো এরকম স্পেসিফিক বাউন্ডারি নেই যে এই সময় থেকে আধুনিক যুগের সূচনা হচ্ছে। তবে বেশিরভাগ ঐতিহাসিক দুটো ঘটনার মধ্যে মত পার্থক্য করে যে এইটা আধুনিক যুগের সূচনা। একটা হচ্ছে 1707 1707, যেই সময় ঔরঙ্গজেব মারা যান। বলা যায় যে অরঙ্গজেব যখন মারা যান তখন থেকে মানে যারা ব্রিটিশরা ছিল বা যারা হচ্ছে ব্যবসার জন্য ব্রিটিশ বা পর্তুগিজ, যারা ফ্রান্স, যারা ভারতে এসেছিল, তারা মানে পাওয়ারফুল হয় এবং সেই সময় থেকে আধুনিক যুগের সূচনা হয়। আবার অনেকে মনে করে না, এই সময়টা নয়, ভারতে যবে ব্রিটিশরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে সেই সময় থেকে আমরা আধুনিক যুগের সূচনা করি। ফলে দেখবে একটা 100 বছরের একটা গ্যাপ রয়েছে। কিন্তু মোটামুটি একটা জিনিস আমরা বুঝি যে ব্রিটিশ বা ইউরোপিয়ানরা যখন ভারতে আসা শুরু করে তখন থেকে তারা ভারতকে মডার্নাইজ বা আধুনিক করা শুরু করেছিল। ঠিক আছে? তো এবার আধুনিক যুগের যে মানে সূচনা হয়েছিল সেটা ভারতে যখন ইউরোপীয় দেশগুলো ভারতে আসা শুরু করে সেই সময় থেকে। তাহলে প্রথম যারা ভারতে মানে প্রথমবার মানে যে এরকম যে খোঁজা, নতুন দেশ খোঁজা সেটা শুরু করেছিল ক্রিস্টোফার কলম্বাস। তো এই কলম্বাস হচ্ছে স্পেনের একজন লোক ছিলেন যিনি 1492 খ্রিস্টাব্দে আমেরিকা পৌঁছান। তাহলে এটা ছোটবেলা থেকে পড়েছো? বলবে হ্যাঁ স্যার পড়েছি। এবার আমি যদি তোমাদের ঝট করে একটা কথা বলি যে কলম্বাস কোনোদিন আমেরিকায় পৌঁছননি বা আমেরিকায় পা রাখেননি, তখন তোমরা কি বলবে? স্যার এই কি বলছেন, এতদিন ধরে বইতে পড়েছি, তাহলে কি ভুল পড়েছি? হ্যাঁ, ভুলই পড়েছো। কি ভুল পড়েছো? কলম্বাস আমেরিকায় যায়নি। তিনি যে জায়গায় পৌঁছেছিলেন সেটা হচ্ছে আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ। মানে আজকের দিনে যে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজে তিনি পৌঁছেছিলেন। এবার তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে ওয়েস্ট ইন্ডিজটা কোথায় রয়েছে বলো তো, ম্যাপে তুমি দেখাতে পারবে? তোমরা গুগল সার্চ করে দেখে বলবে স্যার ওয়েস্ট ইন্ডিজ বলতে কোনো দেশ পাচ্ছি না। কোনো দেশ খুঁজে পাবে না যে ওয়েস্ট ইন্ডিজ বলে কোনো একটা দেশ আছে। খুঁজেই পাবে না। তুমি গুগল করো, যে কোনো জায়গায় খুঁজো ওয়েস্ট ইন্ডিজ লোকেশন, দেখবে পাবে না। তাহলে কি আছে ওয়েস্ট ইন্ডিজে? তাহলে যে ওয়েস্ট ইন্ডিজ কথাটা বলে যে তাহলে ওয়েস্ট ইন্ডিজ দেশ যে আমাদের ক্রিকেট খেলে, এই খেলে, তাহলে কি ব্যাপারটা কি হয়? অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্ডিজ ব্যাপারটা বলে কিছু হয় না। ব্যাপারটা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। দুটোর কি পার্থক্য? আমেরিকার পাশে এরকম অনেকটা জায়গা রয়েছে যার মাঝখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। অনেকগুলো দ্বীপ একসাথে রয়েছে। যারা কি করে তাদের হচ্ছে মানে কালচার থেকে শুরু করে সব একই রকম। তো তারা নিজেদের মধ্যে একটা যেমন ইউনিয়ন তৈরি করে সেইভাবে গঠন করেছে। সেইগুলোকে একসাথে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ঠিক আছে? তো সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে বিভিন্ন ধরনের দেশ রয়েছে। জামাইকা থেকে শুরু করে এরকম ত্রিনিদাদ এন্ড টোবাগো, এরকম অনেক দেশ রয়েছে যারা একসাথে বসবাস করে। তো সেই কলম্বাস এইরকম উপদ্বীপগুলোতে পৌঁছেছিল এবং অন্যান্য উপদ্বীপগুলো আস্তে আস্তে জয়লাভ করেছিল। কিন্তু আজকের দিনে যে আমেরিকা, সে আমেরিকায় কিন্তু কলম্বাস কখনো পা রাখেননি। কিন্তু তার খোঁজা পথ ধরে পরবর্তীকালে স্পেনের লোকেরা আমেরিকায় পৌঁছেছিল। তো সেই কারণে কলম্বাস কিন্তু আমেরিকায় যাননি। বলবে স্যার তাহলে আপনি লিখেছেন কিনা? বাবু লিখতে হচ্ছে কেন? কারণ ইতিহাস আমাদের একটু ভুলভাল লিখতে বলেছে, ভুল পড়াতে বলেছে। এবার আমি যদি লিখি যে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকায় পৌঁছতে পারেননি, তখন আমাকে বলবে আপনি কি লিখেছেন? ভুলভাল স্যার নোটস লিখেছেন বলবে।
সেই জন্য লেখা যাবে না। কিন্তু আসল ঘটনা বলাটা আমার কর্তব্য। সেই জন্য আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা। কিন্তু পরীক্ষায় যদি বলে তাহলে আমেরিকায় ১ম কে পৌঁছেছিল? কলম্বাসই পৌঁছেছিল। উত্তর ওটাই হবে। ঠিক আছে? তো কিছু করার নেই। হিস্ট্রি বাবু এরকম মজার হবে। তবে কলম্বাসকে ফলো করে কলম্বাস যেরকম গিয়েছিল তাকে ফলো করে সম্পূর্ণ উল্টো দিকে আসার পরিকল্পনা করেছিল কে? ভাস্কো ডা গামা। তো তিনি ভারতে আসার জলপথ খোঁজার জন্য ভারতে আসেন ১৪৯৮ খ্রিস্টাব্দে। পর্তুগাল থেকে ভারতে আসার প্রথম জলপথ আবিষ্কার করে। যে হ্যাঁ, অন্য আরেকটা পথেও ভারত আসা যায়। আগে ছিল সুয়েজ ক্যানালের যে অংশ, সেই জায়গা দিয়ে কোনো ওখানে ক্যানাল তো তখন ছিল না। পরবর্তীকালে সুয়েজ ক্যানাল বানানো হয়েছে। তো যাই হোক, একটা অন্য যে জলপথ ছিল মানে আফ্রিকার নিচে দিয়ে ঘুরে তখন কিন্তু জলপথ আবিষ্কার সেটা কিন্তু প্রথম ভাস্কো ডা গামা করেছিল, যেটাকে বলা হতো কেপ অফ গুড হোপ। এই যে অঞ্চলটা ছিল জলপথ, একটা বিশেষ নাম ছিল কেপ অফ গুড হোপ। ঠিক আছে? তো সেই রাস্তা দিয়ে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিল ভাস্কো ডা গামা। পরবর্তীকালে তাকে ফলো করে ইংরেজরা আসে, তাকে ফলো করে ফরাসিরা আসে, তাকে ফলো করে ডেনমার্কের ডেনিশরা আসে, তাকে ফলো করে ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসীরা আসে। সেই রাস্তা ফলো করে এসেছিল। কিন্তু প্রথমবার এসেছিল কে? এক সেকেন্ড। তাহলে প্রথমে এসেছিল কে? প্রথমে এসেছিল ভাস্কো ডা গামা। ঠিক আছে? তো ভাস্কো ডা গামা এলেন। আসার পরে প্রথম তিনি যে পৌঁছালেন সেটা হচ্ছে আমাদের আজকের দিনে কেরালের কালিকট বন্দর। কালিকট সেই সময় ছিল বন্দর ছিল, সেখানে আসেন এবং সেই সময় রাজা ছিল জ্যামোরিন বলে একজন রাজা। হিন্দু রাজা ছিলেন জ্যামোরিন। তো তার কাছে তিনি আসেন। তো ভালো কথা, প্রথমবার তিনি যখন ভারতে আসেন, আসার পরে এখান থেকে তিনি যে জিনিসপত্র নিয়ে এসেছিলেন, কিছু জিনিস তিনি নিয়ে এসেছিলেন বাণিজ্য করার জন্য। এখান থেকে তিনি তার ১০ গুণ 10 টাইমস প্রফিট করে তিনি গেলেন। 10x প্রফিট করে তিনি কিন্তু ফিরে গেলেন পর্তুগালে। ঠিক আছে? তো সেখানকার লোক সেইজন্য বলল, "বাহ! এখান থেকে এত ভালো কোয়ালিটির জিনিস আসে?" তো ভাস্কো ডা গামা বলল, "ঠিক আছে, আমি আরেকবার যাব।" কোনো অসুবিধা নেই। যেটা তিনি ১৫০১ খ্রিস্টাব্দে সেকেন্ড টাইম আবার ভারতে এলেন। ঠিক আছে? এবার দ্বিতীয়বারে এসে তিনি আরো অনেক জিনিস নিয়ে গেলেন। সেটা আরো প্রফিট হলো। এবার বুঝলো যে এরকম একবার নিয়ে গেলে তো হবে না, এবার বারবার নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? ভারতে বাণিজ্য করতে হবে, ট্রেড করে অনেক জাহাজ নিয়ে আসতে হবে। সেই জন্য তিনি কি করলেন? জামোরিনের কাছে গেলেন। রাজা ছিল জামোরিন। তার কাছে গিয়ে বললেন, মানে, রাজা বাবু, যে আমরা একটা বাণিজ্য কুঠি বানাবো। কারণ আমরা ট্রেড করব, এখানে বাণিজ্য কুঠি বানাবো। আমরা এখানে ট্রেড করব, ব্যবসা করে আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাব। তার বিনিময়ে আপনাদের পয়সা বা অন্যান্য জিনিস দিয়ে যাব। যে পদ্ধতিতে ব্যবসা হয়। তাহলে বলল অনুমতি চাইলো। তো অনুমতি দেয়া হলো। বলল ক্যানানোর বলে একটা জায়গা রয়েছে। সেখানে তারা বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেওয়া হলো। যে হ্যাঁ, ঠিক আছে, ওখানে বানান। তো এই যে পারমিশন দেওয়ার পিছনে কিন্তু অনেক ব্যাপার ছিল। বিভিন্ন ট্রাইবাল রাজা যারা এসেছিল তারা বলছে না, দেব না। কিন্তু এরা এত সুন্দর দিচ্ছে, লোভে পড়ে দিয়ে দিয়েছিল পারমিশন। তো তারা কি করলো? ক্যানানোরের সাথে কালিকটে, কোচিনে আর ক্যানানোরে ৩ জায়গায় তারা তাদের বাণিজ্য কুঠি স্থাপন করলো। যে আমরা বাবু কিছু না, আমরা শুধু বাণিজ্য করার জন্য এসেছি। সুন্দরভাবে এসেছি। ভালো কথা। এবার তারা কি করলো? শুধুমাত্র বাণিজ্য নয়, এবার তারা একটু নিজেদের আসল রং দেখানো শুরু করলো। ১৫০২ খ্রিস্টাব্দে একজন ব্যক্তি এলো, তার নাম ছিল ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি কি করেন? তিনি ভারতে এসে প্রথম গভর্নর হিসেবে তাকে অ্যাপয়েন্ট করে দেয়া হয়। তো তিনি বেসিক্যালি বললেন যে, "না, আমরা শুধু ট্রেড করার জন্য আসিনি। আমরা এখানে সাম্রাজ্য বিস্তার বা একটা কলোনি তৈরি করতে আসছি।" কারণ তারা কি করতো? ভারতে আসতো, এখানকার লোকেদেরকে অত্যাচার করে তাদেরকে জোর করে দিয়ে কাজ করতো। জ্যামোরিন প্রতিবাদ করতে গেল। তো জ্যামোরিন দেখলো যে না, সে সমস্যা করছে। জ্যামোরিনকে প্রচুর টাকা ঘুষ-টুস দিয়ে রেখে দিয়েছিল। পরে যখন আন্দোলন করলো তো জ্যামোরিনকেও পদ থেকে সরিয়ে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। মানে মোদ্দা কথা, তারা ভীষণ পাওয়ারফুল হয়ে গেল। ওই জন্য আগে ভালো করে লোককে দেখে শুনে তারপর তাদেরকে ঘরে ঢুকতে দেওয়া উচিত। তো এরকম ভাবে ঢুকে গেল। তো তিনি কি করেছিলেন? তার সাম্রাজ্যবাদী নীতি পরিচিত ছিল নীল জল নীতি।
যেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। ব্যাপারটা কি? ব্যাপারটা কিছু না, খুবই সিম্পল। নীল জল মানে কার কথা বলা হচ্ছে? সমুদ্রের কথা বলা হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে সমুদ্র, কেউ যদি এরপর ভারতে বাণিজ্য করতে আসতে চায় বা ভারতের অন্যান্য অংশ যদি আসতে চায় বা ভারত মহাসাগরের উপর দিয়ে নিচে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ওদিকেও যেতে চায়, বাবু তোমাকে ট্যাক্স দিয়ে যেতে হবে। আর যদি তুমি ট্যাক্স না দাও, তোমার জাহাজকে আমরা কামান দিয়ে উড়িয়ে দেবো। তাহলে ডুবে গেলে তো সমস্যা। অর্থাৎ সমুদ্র মানে ইন্ডিয়ান ওশানকে ব্যবহার করতে গেলে পর্তুগালের যে পর্তুগিজের যারা রয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হতো। সেটাকে বলতো ব্লু ওয়াটার পলিসি। তো বেসিক্যালি ভারতে এসে তারা পুরো সাম্রাজ্য তৈরি করা শুরু করে দিল। কারণ কেউ তো তাদেরকে বাধা দেওয়ার মতো নেই। তখন ১৫০২, তার মানে সেই সময় কি হচ্ছে? ১৫০২ মানে তখন আমাদের তখন মুঘলরাও তখন এন্টার করেনি। তখন লোদিরা ছিল। ঠিক আছে? তো আমাদের ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি না, তখন হচ্ছে সিকান্দার লোদি। লোদিদের সেই সময় চলছিল। তাহলে সেই সময়ে তো সেভাবে লোদিরা উপরে ব্যস্ত, নিচে এরা কাজকর্ম করে যাচ্ছে। ১৫০৫ এ পর্তুগিজরা ভারতে তাদের সরকার তৈরি করলো। এরপর এলো একজন মানে ভীষণ ডেঞ্জারাস পারসন। ঠিক আছে? পর্তুগালের একজন ভীষণ ডেঞ্জারাস পারসন। ৫০৯ তে এলো। তিনি হচ্ছেন আলফানসো ডি আলবুকার্ক। এই ভদ্রলোক মারাত্মক। ইনি ইনি নিযুক্ত হয়ে পর্তুগিজকে শক্তিশালী করেন এবং তাকে ভারতে পর্তুগিজ শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি শ্রীলঙ্কা ক্যাপচার করেন, গোয়াকে উপনিবেশ স্থাপন করেন, নৌঘাঁটি হিসাবে গড়ে তোলেন এবং বহু তিনি কাজ করেন। এছাড়া বিজাপুরের সেই সময়ে বিজাপুর আমাদের বিজয়নগর বাহামনি একটু পড়েছিলাম। তো সেখানে বিজাপুর বাহামনি সাম্রাজ্যের অংশ ছিল। সেই বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করে নিল। ঠিক আছে? তার মানে কতটা পাওয়ারফুল ছিল একজন গভর্নর, এসে দেখো নিজেকে পাওয়ারফুল করলো। তিনি শ্রীলঙ্কা ক্যাপচার করলেন, গোয়া ক্যাপচার করলেন, গোয়াকে উপনিবেশ করলো। যার হলো বিজাপুরের কাছ থেকে গোয়া দখল করলো, নৌঘাঁটি তৈরি করলো। তো এখান থেকেই গোয়াতে মানে এদের তোমার তোমার হচ্ছে পর্তুগিজদের রমরমা কাজ শুরু হয়ে যায়। মানে গোয়া তখন থেকে পর্তুগিজদের হাতে টোটালি সুন্দরভাবে গোয়াকে তারা ক্যাপচার করে নিজের মতো করে। এবার এখানে একটা লাইন দেওয়া আছে। যেটা দেখে বলবে, বাহ! খুব ভালো তো ব্যাপার। আলবুকার্ক গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। তো তোমরা সঙ্গে সঙ্গে বলবে, না স্যার, ভালো লোক ছিল তো। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছে, খুব তো ভালো কথা। তাহলে তোর ভালো। যেমন আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন। বলবে, হ্যাঁ স্যার, খুব ভালো কথা। তাহলে আকবর তো স্যার খুব ভালো লোক ছিলেন। সেরকম অ্যালবুকার্ক গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। তো ভালো তো। তাহলে সে ভালো লোক ছিল। সত্যিই কি ভালো লোক ছিল? তাহলে কি কেন করেছিল? ব্যাপারটা হচ্ছে, তুমি ভাবো যে সাপোজ আ ভগবান না করুন যে কারো সময় হয়তো কারো হাসব্যান্ড মারা গেল। তাহলে সে কি হয়ে গেল? বিধবা হলো। ভালো কথা, এরকম প্রচুর বিধবা আছে। তো কি করা হতো যে বিধবা তারা হচ্ছে তার সাথে সাথে যে হাসব্যান্ড হতো তার সাথে সাথে বিধবাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হতো। ঠিক আছে? যদিও এরকম কোনো সতীদাহ প্রথা বলে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করতো না। এটা সম্পূর্ণ মিথ্যে। কোনো কিছু সতীদাহ ব্যাপার বলে প্রথা বলে কিছু ছিলই না। আমি আলোচনা খুব বেশি করছি না কি ব্যাপার। তো মোদ্দা কথা এই একটা ব্যাপার ছিল। এবার বলা হতো যে কেন এটা করা হতো? তার কারণ সেই যে বিধবা তার কোনো গার্ডিয়ান নেই। ফলে সে যদি মানে সে যদি বেঁচে থাকে, সমাজের অন্যান্য যেসব পুরুষরা রয়েছে তারা তাকে কুপ্রস্তাব দেবে বা বিভিন্ন সময় রাত্রে-বিত্রে বা যেকোনো সময় এসে তার উপরে অত্যাচার করবে। তাকে রেপ থেকে শুরু করে বিভিন্ন রকমের তাকে অত্যাচার করবে। ফলে তাকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। সেইজন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কি করতো? এভাবে মানে নিজেদেরকে মৃত্যুর হাতে ঠেলে দিত। তাহলে ভালো। এটাকে সতীদাহ বলা হতো। তাহলে আলবুকার্ক কি করলো? এটাকে নিষিদ্ধ করলো। তার মানে তো সে ভালো কাজ করেছে। বিধবারা যাতে বেঁচে থাকে সেটা। তো এই বিধবাদের বাঁচিয়ে তিনি কি করতেন? তাদেরকে অ্যাজ এ সেক্স স্লেভ হিসেবে, মানে তাদেরকে এখান থেকে বিক্রি করে দেওয়া হতো। পর্তুগালে নিয়ে যাওয়া হতো বিভিন্ন রানী যে মানে বিভিন্ন যারা শাসক আছে বা ব্যবসায়ী যারা আছে তাদের কাছে বিক্রি করে দেওয়া হতো। এবার তারা তো একে তাকে বিক্রি করছে সেভাবে। তাহলে তুমিই বলো যে একটা মহিলা যার হাসব্যান্ড মারা যাওয়ার পরে তাকে যদি ১০ জন মিলে বিক্রি করে, সেটা ভালো? না সেই মহিলাটার হচ্ছে মারা যাওয়াটা বেটার? নিজেরাই ভেবে দেখো। অ্যাজ এ সিচুয়েশন, অ্যাজ এ ওমেন হিসাবে নিজেরাই ভেবে দেখো। আর আকবরও কিন্তু সেই কাজটাই করেছিলেন। তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করে এরকম নয় যে তিনি তাদের জন্য বিধবাদের জন্য একটা খুব সুন্দর কিছু এডুকেশনের জায়গা বা তাদের কর্মসংস্থান করে দিয়েছিলেন, সেরকম তো কিছু করেননি। সতীদাহ প্রথা নিষিদ্ধ করা মানে তারপর সেই বিধবাদের কি অবস্থা?
সেটার কিছু ভাবা হয়েছিল কি? কিছুই ভাবেনি। রামমোহন রায়ের সময় কি না তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। তো অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপারই ছিল না। তো তারপরে কি মহিলাদের জন্য কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তারপরে একটা ভালো জিনিস হয়েছিল, যেইটা আজকের দিনে তোমরা নাম শুনেছ সোনাগাছি। যেটাকে আজকের দিনে তোমরা তো খারাপ চোখে দেখো। স্যার ওখানে খারাপ মেয়েরা থাকে। তো সেখানে বেসিক্যালি যেসব মেয়েদেরকে তখন সেসব সতীদাহ থেকে করতে দেওয়া হয়নি, তো তাদেরকে তাদের প্রফেশন বা তাদের কিছু কাজের জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। কিছু না। তাদেরকে একটা জায়গায় পরবর্তীকালে যারা সেখানে তারা যাতে বসবাস করে, সেইজন্য দেবেন্দ্রনাথ টেগোর মানে রবীন্দ্রনাথ টেগোরের বাবা, তিনি কি করেছিলেন? জমি দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন যাতে তারা সেখানে বসবাস করে। কিন্তু প্রফেশন দেওয়ার মতো তো কিছু নেই। ফলে সেখান থেকেই এই জিনিসটা শুরু হয়। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? যে এরকম নয় একটা হয়ে গেল মানেই ঠিক হয়ে গেছে, ভালো হয়েছে সেরকম না। তো অ্যালবুকার্কও এরকম লোক ছিলেন, আকবরও এরকম ছিলেন। তারা আরো জঘন্য লোক ছিল। ঠিক আছে? জঘন্য লোক ছিল। তার থেকে সতীদাহ তো মনে হয় আমার মনে হয় বেটার ছিল। মানে নিজেরাই বুঝতে পারছো কি বলতে চাইছি। পর্তুগিজদের ১ম রাজধানী ছিল কোচিন। কোচিনে তারা ১ম ক্যাপিটাল তৈরি করেছিল আজকের দিনে যেটা কোচি। এরপর নিনো ডি কুনহা বলে আরেকজন গভর্নর অ্যাপয়েন্ট হন। তিনি তার রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন। ক্যাপিটাল তিনি ট্রান্সফার করেছিলেন কোচিন থেকে গোয়াতে। এবার ১৬১২ খ্রিস্টাব্দে এবার তারপর দেখো পুরো ১৪৯৮ থেকে মানে ১৫০০ থেকে ১৬১২ পর্যন্ত ১৬০০ পর্যন্ত পর্তুগিজরা একদম মানে যাকে বলে এক মানে বিশাল পাওয়ারফুল ছিল। মানে তাদেরকে কেউ হারাতে পারবে না এরকম। একদম পাওয়ারফুল ঝাকাস মানে তাদের কাছে কেউ টিকতে পারবে না। এবার ১৬০০ খ্রিস্টাব্দে মানে ইংরেজ যারা তারা এন্ট্রি নেবে। পরে আমরা বলছি ইংরেজরা ১৬০০ খ্রিস্টাব্দে এন্ট্রি নিয়েছিল। এবার তারা এন্ট্রি নিয়ে ১ম বার আমি এই জায়গাটা একটু স্কিপ করে আমি একটু পরে যাচ্ছি। একটু পরে যাচ্ছি। এই যে ১৬০০ খ্রিস্টাব্দে তারপরে আমি আবার ওখানে যাব। তো ১৬০০ খ্রিস্টাব্দে কি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়েছিল। তারা কি করেছে? ইংল্যান্ডের যে মহারানী রয়েছে তার এলিজাবেথের কাছ থেকে পারমিশন নিয়েছিল যে, "বাবু আমরা ইন্ডিয়াতে যেয়ে একটা বাণিজ্য করব।" তো রানী বলেছে, "ঠিক আছে যাও কোনো অসুবিধা নেই। প্রাচ্য দেশ বা ইন্ডিয়াতে যেয়ে বাণিজ্য করো।" তো সেই নিয়ে তারা কি করলো? ১ম পৌঁছে গেল 1608 ১৬০৮ খ্রিস্টাব্দে। দেখো কেমন ভাবে ঘটনা জুড়ে যাবে দেখো। তো ১৬০৮ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স বলে একজন, তিনি সুরাটে এলেন জাহাঙ্গীরের দরবারে। জাহাঙ্গীরের কাছে বলল যে, "স্যার আমি আ বাণিজ্য কুঠি বানাতে চাইছি সুরাটে, একটু অনুমতি দেয়া হোক।" তো খুব গিফট-টিফট নিয়ে গেছিল। জাহাঙ্গীর তো খুব খুশি। বলল, "হ্যাঁ, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু বাবু আমি তো পারমিশন দিতে পারব না।" কেন? কারণ পর্তুগিজরা সেই সময় বাণিজ্য করছে, পর্তুগিজদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আমি যদি পারমিশন দিই তাহলে তারা তো রেগে যাবে। তাহলে তিনি তাকে যথেষ্ট সম্মান করলেন, সব করলেন। উপাধিও দিলেন খান। কিন্তু বললেন, "বাবু আমি পারমিশন দিতে পারছি না। অনুমতি দিতে পারছি না। কারণ অনুমতি দিলে পর্তুগিজদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে।" কারণ সুরাটে সেই সময় পর্তুগিজরা বাণিজ্য করত। তখন ক্যাপ্টেন হকিন্স বলল, "ঠিক আছে স্যার কি করব? মানে কিছু করার নেই। তাহলে আমি আসছি।" তো তিনি চলে গেলেন। দিয়ে ইংল্যান্ডের যে রাজা তাকে বললেন যে এরকম ব্যাপার। তো জাহাঙ্গীর পারমিশন দিতে পারছে না কারণ পর্তুগিজরা গন্ডগোল করছে। তারা বলল, "এরকম ব্যাপার? ঠিক আছে। আমি আর্মি পাঠাচ্ছি।" তো দেখো ১৬০৮ এ এসেছিল। তো ১৬০৮ এ আর্মি আসার পরে ১৬১২ তে তারা কি করল? পর্তুগিজদের সঙ্গে ইংরেজরা যুদ্ধ করল। ঠিক আছে? গোয়া যে জায়গা সুরাট মানে আজকের দিনে যে গুজরাট, সুরাটে যুদ্ধ হলো। এখানে একটা স্পেসিফিক যুদ্ধ আছে। আমি বেশি ডিটেইলস দিচ্ছি না। দিইনি সেইজন্য। ঘটনা বলে দিচ্ছি গল্প হিসেবে মনে রাখবে। তো ১৬০২ তে যুদ্ধ হলো যেখানে পর্তুগিজরা ইংরেজদের কাছে হেরে গেল। তাহলে যদি হেরে যায় তাহলে কি হবে? সুরাট থেকে পর্তুগিজদেরকে বের করে দেওয়া হলো। তোমরা চলো আমরা বাণিজ্য করব। তাহলে কে বাণিজ্য করবে এখানে? ইংরেজরাই বাণিজ্য করবে। কি করলো? সেখানে সঙ্গে, সঙ্গে ইংরেজরা দখল করে তাদের বাণিজ্য কুঠি বানিয়ে নিল। ঠিক আছে? এবং দেখো ১৬১৩ খ্রিস্টাব্দে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থায়ী কারখানা প্রতিষ্ঠা করে। তাহলে দেখো দুটোর মধ্যে কেন আমি উপর নিচে যাচ্ছি বুঝতে পারছো তো? এই ঘটনা আর ওই ঘটনা একসাথে ঘটেছে। কিন্তু দুটোকে একসাথে রাখলে তো সমস্যা আছে। তাহলে দুটো মানে জগা খিচুড়ি হয়ে যাবে। বোঝানোর জন্য এই সময় কোনো অসুবিধা নেই। তাহলে বাণিজ্য কুঠি তৈরি করে নিল। কিন্তু তখনো পর্যন্ত সেভাবে কিছু পারমিশন পায়নি। আর ওখান থেকে পর্তুগিজদেরকে সুরাট থেকে বের করে দিল। তাহলে তারা এসে গোয়াতে মানে বসবাস করা শুরু করলো। কারণ সুরাট আর নেই, গোয়াতেই তারা আছে, কোনো সমস্যা নেই। এবার দেখছে বাণিজ্য তো হচ্ছে কিন্তু খুব সমস্যা হচ্ছে। পারমিশন নেই। ওইজন্য ১৬১৫ খ্রিস্টাব্দে টমাস রো বলে একজন, তিনি ইংল্যান্ডের রাজা দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আবার পৌঁছে গেল। যে, "স্যার আবার পারমিশন দিন তো একটু, করব।"
এবার এখন আর পারমিশন দিতে অসুবিধা নেই। কেন? কারণ এখন অলরেডি ইংরেজরা বাণিজ্য করছে, প্লাস পর্তুগিজরা তো নেই। বলে ঠিক আছে বাণিজ্য করো, তাহলে অনুমোদন দিয়ে দিল। চলো রয়্যাল চার্টার দেয়া হলো। পুরো একদম লেটার দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে তোমরা বাণিজ্য করার অনুমতি তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো তোমরা চলো সুবিধা দিচ্ছি, তোমরা বাণিজ্য করো। ইংরেজরা বকবক খুশি। ধরে নিয়ে যেই পারমিশন দিল সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের মাসুলিপট্টনম, অন্ধ্রপ্রদেশ মানে পূর্ব ভারতের মাসুলিপট্টনমে তাদের বাণিজ্য তৈরি কুঠি বানালো। ভালো কথা, সুন্দরভাবে চললো। দিয়ে ব্যবসা ফুলে ফেঁপে উঠলো। সুন্দরভাবে ইংরেজরা ব্যবসা করছে, পর্তুগিজরা গোয়াতে আছে, কোনো সমস্যা নেই, দুজনেই চলছে, ভালো কথা। এবার ঘটনায় এলো একটা পরিবর্তন। কি হলো? 1631 1631 এলো, সেই সময় রাজা ছিল শাহজাহান। এবার পর্তুগিজরা কি করছে, যে দেখছে তারা শুধু গোয়াতে তাদের কাজ হচ্ছে না, এবার হুগলিতেও তারা করছে। তো এরা কি করছে, হুগলিতে একটু বেশি কন্ট্রোল করার চেষ্টা করলো। হুগলিকে মানে আজকের দিনে যে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি, হুগলিকে কন্ট্রোল করা শুরু করলো। তো শাহজাহান তখন ক্ষেপে গেল যে ঠিক আছে তোমাদের বাণিজ্য করতে দেওয়া হয়েছে, তোমাদের এত কিসের বার? তো সে কি করলো, তার মামা ছিল কাসেম খান, তাকে বললো মামা যাও তো, পর্তুগিজগুলোকে হাঁটাও তো এখান থেকে। তো পর্তুগিজদেরকে হাঁটিয়ে দেওয়া হলো গোয়া থেকে। ঠিক আছে? গোয়া থেকে হাঁটিয়ে দিয়ে বলা হলো, "যাও এখান থেকে, কেটে বেড়াও।" পর্তুগিজদেরকে গোয়া থেকে, হুগলি থেকে, সরি গোয়া নয়, হুগলি থেকে বলল হাঁটিয়ে দেওয়া হলো 1631। তাহলে পর্তুগিজরা কনসেনট্রেটেড হয়ে গেল আরো কোথায়? গোয়াতে। গোয়াতে চলল। এবার কি হলো? 1661 1661 খ্রিস্টাব্দ হলো। আবার এটা এলো 1661। এই দিন একটা বড় ঘটনা ঘটলো। বড় ঘটনা কি হলো? পর্তুগিজদের যে রাজকন্যা ছিল, তার নাম ছিল ক্যাথরিন। এখানে বলা নেই। সে পর্তুগিজদের যে রাজকন্যার সাথে বিয়ে হলো ইংল্যান্ডের রাজা ২য় চার্লস। বিয়ে হলো। তাহলে ইংল্যান্ডের রাজার সাথে পর্তুগিজদের যে রাজকন্যা তার বিয়ে হলো। এবার বিয়ে হলে তো একটা যৌতুক দিতে হবে। তাহলে কি যৌতুক হচ্ছে? যৌতুক হিসাবে ২য় চার্লস মুম্বাই বা বম্বেটা পেয়ে গেল। তাহলে এতদিন বম্বে বা মুম্বাইটা কার আন্ডারে ছিল? পর্তুগিজদের আন্ডারে ছিল। তাহলে বিয়ে হলো, বিয়ে হিসাবে গিফট হিসাবে কি হলো? মুম্বাইটা পেয়ে গেল। তাহলে মুম্বাই এতদিন ধরে কে কন্ট্রোল করছিল? পর্তুগিজরা কন্ট্রোল করছে। মুম্বাইটা তাহলে কার আন্ডারে চলে গেল? ব্রিটিশদের আন্ডারে চলে গেল। কিন্তু মুম্বাই আজকের দিনের মুম্বাইয়ের মতো কিন্তু ছিল না। সে সময় মুম্বাই বা বম্বে যেটা ছিল, মুম্বাই যেটা আজকের দিনের, সেটা কিন্তু ৭ টা দ্বীপ ছিল। মাঝখানে পুরো জল ছিল। মানে এখান থেকে ওখানে যেতে গেলে সে জল পেরিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে যেতে হতো। ঠিক আছে? তো সেই হিসেবে সেই জায়গাটা পর্তুগিজরা ইংল্যান্ডদেরকে দিয়ে দিল। ফলে ইস্ট ইন্ডিয়া এবার শহরটা এবার রাজার কাছে গেল। রাজা কি করলো? মানে এই যে রাজা চার্লস সে কি করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রি করে দিল। কোম্পানি বলল, "তুমি এটা ব্যবহার করো।" তাহলে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল। এই বোম্বে শহরটা পেয়ে গেল। এবার বোম্বেটা যখন পেল, ভালো কথা। এবার এই যে 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা ২য় চার্লস যৌতুক হিসেবে বোম্বে পান। এখানে যে লাইনটা আমি বললাম, পর্তুগিজের উপরে যেটা লেখা আছে, কিন্তু ইংল্যান্ডেও আমি সেই লাইনটাই আছে। কিন্তু সেটাকে একটু সুন্দর হিসাবে আলাদাভাবে ব্যাপারটা রয়েছে। দুটো জায়গাতেই রয়েছে। তাহলে 1661 এ বম্বে পেয়ে গেল। ভালো কথা। এবার 1691 1961 তারপরে দেখো প্রায় ৩০০ বছর কেটে গেছে। তাহলে ৩০০ বছর পর্যন্ত মানে ভারত হচ্ছে স্বাধীন হয়ে গেছে ১৯৪৭ সালে। 1961 পর্যন্ত পর্তুগিজরা ভারতের এই যে গোয়া, দমন, দিউ সেই জায়গায় আধিপত্য বিস্তার করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও গোয়া, দমন, দিউ অঞ্চলগুলো কিন্তু টোটালি পর্তুগিজদের আন্ডারে ছিল। এগুলো কিন্তু ১৯৪৭ সালে ভারত থেকে স্বাধীনতা পায়নি। এগুলো পরবর্তীকালে ১৯৬১ সালে ভারত কি করেছিল? এখানে অপারেশন বিজয় করেছিল, যার মাধ্যমে পর্তুগিজদেরকে ভারত থেকে বিতাড়িত করেছিল। কেন করেছিল? কি ব্যাপার? হ্যান-ত্যান সেগুলো এখানে আর আলোচনা করার মতো সময় নেই। যদি গুগল করো, গুগল বা ইউটিউব করো, ইউটিউবে দেখবে বিস্তারিত বিবরণ আছে কি হয়েছিল, কেন হয়েছিল, এতদিন কেন সময় লেগেছিল ৪৭ থেকে ৬১ আগেই তো করতে পারতো। এতদিন কেন সময় লেগেছিল, কি ব্যাপার হয়েছিল সব জানতে পারবে ওখানে। ওকে? তো এখান থেকে পর্তুগিজদের গল্প শেষ। পর্তুগিজরা ভারতকে কি দিয়েছে? আমরা যে যেকোনো জিনিসে আলু ছাড়া চলে না। এটা পর্তুগিজরা দিয়েছে। তামাক, যারা একটু মানে ধূমপান করো তাদের। টমেটো দিয়েছে, লঙ্কা আর প্রিন্টিং প্রেস তারা দিয়েছে। আজকের দিনে বই-টই যে প্রিন্ট হয়। এবার এই যে লঙ্কা দেখছো, সেই লঙ্কা কিন্তু এখনকার লঙ্কার মতো নয়। সেই সময় লঙ্কা ছিল মিষ্টি, সুইট মিষ্টি লঙ্কা ছিল। মিষ্টি কিন্তু লঙ্কা কিন্তু ঝাল ছিল না। ইন্ডিয়ান ক্লাইমেটে আসার পরে সেই লঙ্কা ঝাল হয়ে গেছে।
ঠিক আছে? এই লঙ্কা কিন্তু তখন একটা ফ্রুটস এর মতো ব্যবহার হতো। লঙ্কা হতো কিন্তু ঝাল হতো না। ঠিক আছে? তো এটা পরীক্ষায় আসে যে ভারতে আলু কারা নিয়ে এসেছিল বা প্রিন্টিং প্রেস, যেটা ১ম বার গুটেনবার্গ আমরা নাম শুনেছি, আবিষ্কার করেছিলেন। তো এই পর্তুগিজরাই কিন্তু ভারতে প্রিন্টিং প্রেস এসেছিল। আর বাংলাতে তাদের বাণিজ্য কুঠি বানিয়েছিল। ঠিক আছে? তাহলে পর্তুগিজরা এলো, ইংল্যান্ডরা ১৬০০ তে এসেছে। এদের মাঝখানে ভারতে ১৫৯৫ তে এসেছিল ওলন্দাজ বা ডাচরা। ডাচ মানে যারা হল্যান্ডের অধিবাসী, তারা ভারতে আসেন। তো তারা এসে পর্তুগিজদের একচেটিয়া বাণিজ্যকে ধ্বংস করে। ভীষণ পাওয়ারফুল ছিল ডাচরা। এসে তারা ১৬০৫ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের মাসুলিপট্টনমে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। পুলিকট তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল, পরে নাগাপট্টনমে করে। অর্থাৎ ডাচরা কিন্তু হিউজ পাওয়ারফুল ছিল, ভীষণ পাওয়ারফুল ছিল। কিন্তু 1759 এ তারা একটা ব্লান্ডার করে ফেলে। 1759 1759 কি হয়েছিল? এর আগে ছোট্ট ঘটনা একটু আধটু মনে আছে। 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশির যুদ্ধ। মনে আছে আশা করি? একটু পরেই পড়াবো। 1759 এ হয়েছিল পলাশির যুদ্ধ। সেই যুদ্ধে কি হয়েছিল? সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং তার জায়গায় সিংহাসনে বসানো হয় বিশ্বাসঘাতক মীর জাফরকে। তো মির্জাফর সিংহাসনে বসেছে, ভালো ব্যাপার। বসে দেখেছে বাবু ব্রিটিশরা তো হেভি লুটপাট করে নিয়ে যাচ্ছে, খুব সমস্যা করছে। ওই জন্য সে কি করেছে, মির্জাফর ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র কি করেছে, এই যে ডাচ বা ওলন্দাজরা ছিল তাদেরকে বলেছে এই ব্রিটিশদেরকে সরাতে হবে, আপনারা যদি হেল্প করেন তাহলে আপনারা আমাদের এখানে বাণিজ্য করবেন, ব্রিটিশদেরকে সরাতে হবে। তো ডাচরা বললো ঠিক আছে আমরা হেল্প করবো। যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধটা হলো 1759। সেই যুদ্ধটাকে বলা হবে চুঁচুড়ার যুদ্ধ বা ব্যাটেল অফ বিদারা। বিদারার যুদ্ধ হলো। সেই যুদ্ধে কি হলো, ডাচ যেটা বাহিনী তারা হেরে গেল। হেরে গেল ব্রিটিশদের হাতে এবং তারা কি করলো, দেখলো যে না আর কিছু হবে না, শুধু বাণিজ্য করবে। তারপরে তারা শুধু ব্যবসা করতো। শেষে দেখলো আর ভারত থেকে বাণিজ্য হচ্ছে না। 1798 এ সব বিক্রি টিক্রি করে দিয়ে তারা পালিয়ে গেল নিজেদের দেশে। আর এই যে হেরে গেছিল, হেল্প কে সাহায্য করছিল? মির্জাফর। মির্জাফরকে সরিয়ে দিয়ে ওই জন্য মীর কাসিম তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল। এটা আবার একটু পরে আমি বলছি। ঠিক আছে? পড়াবো, এখানে রয়েছে। তো এইভাবে ডাচরা চলে গেল। এবার ভারতে দেখো ইংল্যান্ডের কথা বললাম, তারা এলো, জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিল, তৈরি করলো সুন্দর ব্যাপার। ১৬৬১ তে তারা মুম্বাইটা পেয়ে গেল। গল্প আমাদের চলছে। এবার ১৬৯০ তে একজন ভদ্রলোক পৌঁছে গেল। সে ভদ্রলোকের নাম হচ্ছে জব চার্নো। নাম তো শোনাই হোগা। তিনি কি করলেন, ১৬৯০ তে সুতানাটি, আজকের দিনে যে সুতানাটি রয়েছে সেখানে একটা কুঠি নির্মাণ করলেন, বাণিজ্য কুঠি। এবার তিনি কি করলেন, পাশাপাশি আরো কিছু গ্রাম ছিল। গ্রাম হচ্ছে সুতানুটি, কলকাতা এবং গোবিন্দপুর। এই ৩ টে গ্রামকে একসাথে নিয়ে তৈরি করলো কলকাতা শহর। ঠিক আছে? ৩ টে গ্রামকে নিয়ে তৈরি করলো কলকাতা নগর। এজন্য কলকাতার ফাউন্ডার যদি বলা হয়, জব চার্নককে বলা হয়। ভদ্রলোক তৈরি করলো। এবার এই কলকাতাকে কেন্দ্র করে একটা টাউন বা শহর তৈরি হলো, যেখানে সবাই এসে বসবাস করা শুরু করলো। এবার আরো বেশি কলকাতা বা বেঙ্গল প্রেসিডেন্সিকে আরো বেশি ফোর্টিফাই করার জন্য, মানে ফোর্ট বা দুর্গ বানানোর জন্য ১৭০০ খ্রিস্টাব্দে কি মানে সুতানাটির বাণিজ্য কুঠিতে সেই সময় রাজা তৃতীয় উইলিয়াম ছিল, তার নাম অনুসারে বানানো হলো ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলাতে তৈরি করা হলো ফোর্ট উইলিয়াম দুর্গ এবং সেটাকেই বলা হলো প্রশাসনিক ভবন। মানে যা কিছু হবে সব ফোর্ট উইলিয়ামের আন্ডারেই হবে। ইংল্যান্ডের রাজা ছিল তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে। এবং বাংলাকে তখন প্রেসিডেন্সির মর্যাদা দিয়ে দেওয়া হলো, যে বাংলা এবার থেকে প্রেসিডেন্সি হবে। মানে ৩ টে প্রেসিডেন্সি হয়ে গেল। বাংলা প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি। ৩ টে প্রেসিডেন্সি হয়ে গেল। সুন্দরভাবে চলছে। এবার ব্রিটিশরা ভালোভাবে কাজ করছে। এবার ১৭১৭ খ্রিস্টাব্দে 1717 তে মুঘল সম্রাট ছিল ফারুক সিয়ার। তো সেই ভদ্রলোক কি করলেন? ফারুক সিয়ার কি করলেন? যে ব্রিটিশদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক কিন্তু সেই সময় ছিল। তো তিনি ব্রিটিশরা তখন ফারুক সিয়ারকে পাওয়ার দিচ্ছে, মানে তোমার হচ্ছে ফোর্স করছে যে বাবু তুমি আমাদের জন্য কিছু করো, ভালো কিছু করো, নাহলে তো সমস্যা হচ্ছে। আর ফারুক সিয়ারকে সিংহাসনে বসিয়েছিল কে? আলী ব্রাদার্স। সরি, আলী ব্রাদার্স নয়, সৈয়দ ব্রাদার্স। ঠিক আছে? আলী আলী ভ্রাতৃদ্বয় না, সৈয়দ ভ্রাতৃদ্বয়। আমরা পড়েছিলাম, ভুলে গেছো, পড়োনি ভালো করে। তো দুজন ছিল। তারা হেল্প করেছিল ফারুক সিয়ারকে সিংহাসনে বসে। তাদের সাথে ইংরেজদের ভালো সম্পর্ক। তো ফারুক সিয়ারকে প্রেসার দেওয়া হলো যে বাবু আপনি ব্রিটিশদের জন্য কিছু করুন। তো ফারুক সিয়ার বাধ্য হলো। বলল ঠিক আছে,
আমি একটা ফরমাল ইস্যু করে দিচ্ছি। কি ফরমান? ফরমান অনুযায়ী বলে দেওয়া হলো যে বছরে মাত্র ৳৩,০০০ দিবে। ৳৩,০০০ দিয়ে বাংলাদেশে মানে আমাদের যে বেঙ্গল প্রেসিডেন্সিতে বিনা শুল্কে বাণিজ্য করো। ৳৩,০০০ দিবে করবে। এবার দেখো বার্ষিক ৳৩,০০০ তারা তো লাখ, লাখ টাকা কোটি, কোটি টাকার জিনিসপত্র নিয়ে যেত। এটা তো সামান্য টাকা। এইজন্য এটাকে বলা হয় কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ। ম্যাগনা কার্টা এটা যে তুমি একটা এক্সপেক্ট করছো যে এটা তোমার সঙ্গে যাতে হয়। মানে তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা দিতে ভাবছো যে মাধ্যমিক পরীক্ষায় যদি আমি স্টার পাই তাহলে আমার খুব ভালো হয়। তুমি ভেবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। এবার যখন রেজাল্ট পেলো দেখলে তুমি মাধ্যমিকে ফার্স্ট হয়ে গেছো। এবার সঙ্গে, সঙ্গে দেখলে যে ম্যাডাম মমতা ব্যানার্জি তোমার বাড়িতে পৌঁছে গেছে। এবার হচ্ছে মোদিজি তোমার বাড়িতে পৌঁছে গেছে। আপনি কি করে পারলেন? হ্যান-ত্যান এরকম হয়ে গেছে। তাহলে তুমি এত কিছু ভাবোনি। কিন্তু এত কিছু পেয়ে গেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে। ম্যাগনা কার্টা হচ্ছে সেরকম জিনিস। যেটা তোমার বিয়ন্ড ইমাজিনেশন যদি তুমি কিছু পেয়ে যাও সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। যেমন উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয়। সেরকম ফারুক সিয়ারের ফারমানকেও কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়। তারা যেটা এক্সপেক্ট করেনি তার থেকে অনেক বেশি পেয়ে গেছিল এখানে। ওকে? ইংরেজরা চলছে ভালোভাবে পাওয়ারফুল হলো। এবার বাণিজ্য করার জন্য সবার শেষে ভারতে এসেছিল ফরাসি বা ফ্রান্সের লোকেরা। ১৬৬৪ খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়। মন্ত্রী ছিল সেই সময় কোলবার্ট, রাজা ছিল চতুর্দশ লুই। ফ্রান্সের যে রাজা তারা লুই হতো, ষোড়শ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। এর মধ্যে যে ষোড়শ লুই ছিল মানে শেষ যে রাজা ছিল তাকে গিলোটিনে কেটে দেওয়া হয়েছিল। আর তার ওয়াইফ ছিল মেরিও অ্যান্টনি। সব থেকে আইয়াস মহিলা ছিল। মানে তার হেন কোনো লোকের সাথে সম্পর্ক নেই ছিল। আর হেন সে জীবনে কোনো ড্রেসকে রিপিট করতো না। ৩৬৫ দিনে ৩৬৫ রকমের ড্রেস পরতো। তার মানে সব থেকে যাকে বলা হয় খরচ করা সেটাই 16th মানে ষোড়শ লুইয়ের যে ওয়াইফ তিনি করতেন। যে যারা হিস্ট্রি সাবজেক্ট রয়েছে যাদের তারা এগুলো সম্পর্কে পড়েছো, জানো। তাহলে আমাদের পড়ানো হয় হিস্ট্রি সাবজেক্ট আমি পড়াই। সেখানে এগুলো সম্পর্কে হেভি আলোচনা হয়। ঠিক আছে? যাই হোক, তো মন্ত্রী কোলবার্টের অনুরোধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমেশন হলো। তারা এলো। এসে ১ম বাণিজ্য কুঠি তৈরি করলো সুরাটে, ২য় বাণিজ্য কুঠি তৈরি করলো মাসুলিপাট্টানামে। পন্ডিচেরিতে তাদের একটা সুন্দর ফোর্ট বানালো। পন্ডিচেরি মানে আজকের দিনে যে তামিলনাড়ুর পন্ডিচেরি। তার ১ম গভর্নর করা হলো ফ্রান্সিস মার্টিনকে। তো তারা বাণিজ্য-টাণিজ্য করছে। এবার ফ্রান্স আর ইংল্যান্ড হচ্ছে চিরশত্রুর দেশ। ঠিক আছে? মানে এরা হচ্ছে কেমন মানে 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 কি বলবো? মানে একটা মানে বাজে রকমের মানে অ্যাডজেক্টিভ মাথায় আসছে। কিন্তু বলা যাবে না। ঠিক আছে? ক্লাসে এরকম বলা উচিত বলব না বা বলা উচিত না। এরা কেমন মানে ফালতু টাইপের লোক। দুজনে দুজনের শত্রু। এরা ১০০ মানে ৭ বছর ১০০ বছর ধরে এরা যুদ্ধ করছে। কিন্তু যখনই মনে হয় যে অন্য কিছু দরকার, ইন্টারেস্ট আছে যে ওকে হারাতে হবে, তখন এরা দুজনে একসাথে চলে আসে। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো তখন দেখলো ইংল্যান্ড আর ফ্রান্স একসাথে লড়াই করছে। ঠিক আছে? কিন্তু এরা চিরকাল শত্রু। মানে দুজনের মধ্যে গন্ডগোল আছে। কিন্তু যখনই বাইরের কিছু হবে দুজনে আবার এক হয়ে যাবে। মানে প্রচুর হচ্ছে সেই মানে টাইপের লোক আরকি। যাই হোক বুঝে নাও যে যার নিজের মতো করে বিশ্লেষণ বসিয়ে নাও। ঠিক আছে? কোন চাপ নেই। তো যখন এদের মধ্যে দুপ্লে বলে একজন তিনি যখন ভারতের গভর্নর হয়ে আসেন, তো তিনি দেখলেন যে ইংরেজরা হেভি টাকা পয়সা লুটপাট করছে। তো ফ্রান্সের থেকে দেখছি ইংল্যান্ডরা বড় মানে শক্তিশালী হয়ে যাচ্ছে। তো সেদিকে ইংল্যান্ডে যারা তারা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো ফ্রান্সের এবার একটু বলছে, "হ্যাঁ, এসব তো হওয়া যাবে না।" তো গন্ডগোল। সেজন্য তারা নিজেদের দেশেও যুদ্ধ করছে, আর এখানে এসেও তারা যুদ্ধ করছে। যখনই ইংল্যান্ডে তাদের যুদ্ধ হয়, সঙ্গে, সঙ্গে ইন্ডিয়াতে এসেও তারা যুদ্ধ করে। সেই দ্বন্দ্বকে বলা হয় ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব বা এটাকে বলা হয় কর্ণাটকের যুদ্ধ। ঠিক আছে? কর্ণাটকের যুদ্ধ। বলবে স্যার এত জায়গা থাকতে, থাকতে শুধু হঠাৎ কর্ণাটকের যুদ্ধ কেন? ব্যাপারটা হচ্ছে দেখো, একটা ইস্যু তো দরকার। যে ইস্যুকে সামনে নিয়ে আমাদের যুদ্ধ হবে। এই ইস্যুটা কি ছিল? কোন ইস্যু নাই। কিন্তু করতে হবে যুদ্ধ সেইজন্য তারা যুদ্ধ করত। ঠিক আছে? কর্ণাটকের যুদ্ধ এই সময় হয়েছিল। ব্যাপারটা কি? কর্ণাটকের যুদ্ধ কেন? কর্ণাটকে যে রাজা বসবে, সে রাজার উত্তরাধিকারী নিয়ে গন্ডগোল। ফরাসিরা চাইছে আমার উত্তরাধিকারী বসুক, ইংরেজরা চাইছে আমার উত্তরাধিকারী বসুক। মানে তাদের যে পাপেট মানে যাদের পাপেট গভর্নমেন্ট যেরকম বসে সেরকম। সেই নিয়ে গন্ডগোল। ফলে যখনই ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে লড়াই হয়, তখন সঙ্গে, সঙ্গে ইন্ডিয়াতেও এরা লড়াই করতে শুরু করে। আর যখনই তাদের মৈত্রী হয়ে যায়, এদেরও মৈত্রী হয়ে যায়। মানে বুঝতেই পারছো যখন কলোনির মধ্যে তাদেরও চলছে। এরকম ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হয়েছিল। সেই ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব
তারা বহুবার ধরে করেছে। ৩ টে এরকম ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব হয়েছিল। ১৭৪২ সালে শুরু করে। পন্ডিচেরির শান্তি চুক্তির মাধ্যমে ১ম দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসির মধ্যে শান্তি চুক্তি হয়। ঠিক আছে? তারপর আবার কিছুদিন পরে আবার তারা যুদ্ধ করে। সেই যুদ্ধ হয় ব্যাটল অফ বন্দিবাস। সেই যুদ্ধে 1760 তে হয়, যেখানে ইংরেজ সেনাপতি ছিল আয়ারকুট আর ফরাসি সেনাপতি ছিল কাউন্টার লালি, তাকে পরাজিত করে। ব্যাস, যখনই হয় সঙ্গে সঙ্গে চুক্তি সাইন হয়, প্যারিসের শান্তি চুক্তি। সেই অনুযায়ী ভারতে ফরাসি শক্তির অবসান হয়। এরপর থেকে ফরাসি আর বলে উপনিবেশ টুপনিবেশ বানাবো না, বাবু আমরা শুধু বাণিজ্য করব, আমাদের করো। মানে মুদ্রার কথা যদি এবার আমরা একটু যদি ভেবে নিই, পুরো যদি ভারতের ম্যাপ আমরা ভাবি, যে পুরো যদি ভারত ভাবি, ভারতের যে পুরো অংশটা কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল না। এই যে গোয়া অঞ্চল ছিল, এই অঞ্চল ছিল পর্তুগালের আন্ডারে। পন্ডিচেরি যে অঞ্চল ছিল, পন্ডিচেরি, তারপর আমাদের এই যে তারপরে চন্দননগর, এইগুলো ছিল, চন্দননগর, পন্ডিচেরি এগুলো ছিল ফরাসি এর আন্ডারে। মানে এই জায়গায় কিন্তু ব্রিটিশরা কোনো কিছু কন্ট্রোল করতো না, যে যার আলাদা ব্যাপার ছিল, বাণিজ্য করতো। এবার ব্যাপার কি হতো, যখন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীরা, যে একটা দেখবে অরবিন্দ ঘোষ, নাম হয়তো শুনেছো, তো তাকে কি হলো, কোন একটা জেল হলো, তার দেখবে একটা কেস হয়েছিল। জেল হওয়ার পরে কি হয়েছিল, অরবিন্দ ঘোষ কি করেছিলেন, পন্ডিচেরিতে এসে আশ্রম করে তিনি ছিলেন। ব্যাপারটা কেন? ব্যাপারটা হচ্ছে, ভারতের বিপ্লবীরা একটু মানে মানে ইন্টেলিজেন্ট ছিল। তারা কি করলো, দেশের মধ্যে একটা গন্ডগোল করলো, কাউকে একটা মেরে দিল, দিয়ে পন্ডিচেরিতে এসে লুকিয়ে রইলো, বা দেশের মধ্যে একটা গন্ডগোল করলো, গোয়াতে এসে তারা লুকিয়ে গেল। তাহলে লাভটা কি আছে? যখনই পন্ডিচেরিতে এসে কোন একজন বিপ্লবী লুকিয়ে যাবে, সে, তাকে কিন্তু ব্রিটিশরা এসে ধরতে পারবে না বা ধরবে না। কেন ধরবে না? এটা ফরাসি টেরিটরি, ওটা পর্তুগিজ টেরিটরি, কারণ ওখানে যদি ঢুকে সঙ্গে সঙ্গে সেদিকে গন্ডগোল লেগে যাবে। সেই জন্য কি হতো, অনেক বিপ্লবীরা কি করতো, এরকম পন্ডিচেরিতে এসে থাকতো বা পর্তুগালে গিয়ে থাকতো। এই জন্য অরবিন্দ ঘোষ পন্ডিচেরিতে থাকতো। ওই জন্য তারপরে তাকে কেউ আর ডিস্টার্ব করে। ঠিক আছে? তো ১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হয়, তখন কিন্তু যেসব জায়গাগুলো ব্রিটিশরা দখল করেছিল, সেগুলো স্বাধীন হয়েছিল। বাকি যেটা পর্তুগিজ দখল করেছিল, ফ্রেঞ্চরা দখল করেছিল, সেগুলো কিন্তু স্বাধীন হয়নি। সেগুলো পরে স্বাধীন হয়েছে। আর পন্ডিচেরি 1954 এ স্বাধীন হয়। পর্তুগাল আমরা একটু মানে গোয়া 1961 সালে স্বাধীন। বোঝা গেছে? যতটা আমি বোঝালাম, প্রত্যেকের ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে? তাহলে হ্যাঁ স্যার, হয়েছে। ওকে। এবার দেখো, এবার এই যখন এইসব গন্ডগোল হচ্ছে, যখন এইসব গন্ডগোল চলছে, ব্রিটিশরা আসছে, গন্ডগোল টন্ডগোল করছে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক রাজ্য গঠন হওয়া শুরু করে। সব জায়গায় রাজ্য গঠন হওয়ার পেছনে একটাই গল্প ছিল, যে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় নবাবী গঠন হয়। তার পেছনে একটাই ঘটনা ছিল, যার ফলে এরকম অঞ্চল বা নবাব তৈরি হয়। সেটা হচ্ছে কি, ডেথ অফ ঔরঙ্গজেব। তাহলে ঔরঙ্গজেব কি করেছিল, সারা জীবনে মানে আকবর যেসব বানিয়েছিল, ঔরঙ্গজেব সব নষ্ট করেছিল। ঠিক আছে? আকবর ছিল খুবই ইন্টেলিজেন্ট লোক, ভীষণ ইন্টেলিজেন্ট লোক। তিনি ভালো করে জানতেন কি করে লোককে দিয়ে কাজ করিয়ে নিতে হয়, ভালো করে জানতো। ওই জন্য বিশাল টেরিটরি তিনি বানিয়েছিলেন। শাহজাহান কি করেছিল, প্রচুর খরচ করেছে, এদিক ওদিক এদিক ওদিক চারিদিকে প্রচুর খরচ করেছে, এখানে করেছে ইনভেশন, ওখানে করেছে ইনভেশন, এই বিল্ডিং বানিয়ে দিয়েছে, সেই বিল্ডিং বানিয়ে দিয়ে সব পয়সা ফুটিয়ে দিয়েছে। এবার ঔরঙ্গজেব কি করেছে, সে প্রথম দিকে একটু ভালো ছিল, সে আকবরের মতো একটু প্রথমে হিন্দুদের সাথে একটু ভালো সম্পর্ক রেখেছিল। পরে তার মাথায় কি বিদ্যা চাপলো ভগবান জানে, সে কি করলো, সব অ্যান্টি হিন্দু কাজকর্ম করা শুরু করলো। এবার যখনই সে অ্যান্টি হিন্দু কাজ করা শুরু করে, তখনই কি হয়, সমস্ত অঞ্চল যে যা রিভোল্ট করা শুরু করে। এদিকে দাক্ষিণাত্যে মারাঠা বলে আমরা আর তোমার সঙ্গে থাকবো নি, সেদিকে তার জাটরা বলে হরিয়ানাতে, তারা বলে থাকবো নি, এদিকে বাংলা বলে থাকবো নি। সব জায়গা থেকে যাকে বলে গন্ডগোল করা শুরু করে, ঔরঙ্গজেবের নির্বুদ্ধিতার কারণে। তো যখন ঔরঙ্গজেবের জীবনের শেষের দিকে আসে, তখন ঔরঙ্গজেব কিন্তু জীবিত অবস্থাতেই তিনি বুঝে গেছিলেন যে মোগল সাম্রাজ্য কিন্তু আর টিকবে না। সে ভালো করেই বুঝে গেছিল, এবং এটাই ঔরঙ্গজেবের সবচেয়ে বড় শাস্তি ছিল। যে দেখো, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেককে মনে হয় যে ঔরঙ্গজেব তো এত লোককে মারলো, এত কি করলো, তার কি কোনো শাস্তি হয়? অবশ্যই হয়েছে। চোখের সামনে তার মানে মানে যারা ছেলেরা, যারা বাচ্চারা রয়েছে,
তারা নিজেরা লড়াই করছে, মারা যাচ্ছে, অনেক কিছু ব্যাপার হয়েছে। যাকে বলা হয় সেই বেঁচে থাকতে কষ্ট। সেই কষ্টটা কিন্তু তাকে পেতে হয়েছে। প্লাস এত বড় সাম্রাজ্য চোখের সামনে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সে কিন্তু সেটা দেখেছে। বৃদ্ধ বয়স পর্যন্ত সে দেখেছে। দেখে, দেখে সে মরেছে। তার শেষ জীবনটা খুব কষ্টেই গেছে। দেখে হয়তো মনে হতে পারে না কষ্টে যায়নি। অ্যাকচুয়ালি কৃতকর্মের ফল। এত বাজে লোক, কৃতকর্ম তো খারাপ হবেই। তো বেসিক্যালি ছিল ১৭০৭ এ যখন অরঙ্গজেব মারা যান। ঠিক আছে? তো অরঙ্গজেব যখন মারা যান সঙ্গে, সঙ্গে যেসব অঞ্চলগুলো মুঘলের আন্ডারে ছিল, বেশিরভাগই আলাদা হয়ে বেরিয়ে গেছে। যারা, যারা কিছুটা ছিল তারা সঙ্গে, সঙ্গে ডিক্লেয়ার করল, "বাবু আমরা আর মুঘলদের সঙ্গে নেই। আমরা আলাদা।" বাংলা বলে দিল, "বাবু আমি আলাদা। আমার এখানে আলাদা নবাব।" অযোধ্যা বলে দিল, "বাবু আমি আলাদা নবাব।" হায়দ্রাবাদ বলে দিল, "আমি আলাদা নবাব।" সেদিকে মহীশূর বলে দিল, "আমি আলাদা।" তো প্রত্যেকে এরকম আলাদা, আলাদা নবাবই শুরু করে দিল। মানে যত অঞ্চল যেখান জায়গা থেকে রেভিনিউ গুলো পেত, সবাই বলে দিল, "বাবু আমরা তোমাদের সঙ্গে নেই। আলাদা, আলাদা।" তো সেটাই আমাদের বলছে যে এরপরে বিভিন্ন স্বাধীন নবাবের সূচনা। ১ম আমরা বাংলা দিয়ে শুরু করি। তাহলে বাংলার সেই সময়ে আমাদের নবাব মানে নবাব বলে কেউ ছিল না। সুবেদার ছিল মুর্শিদ কুলি খাঁ। তিনি ছিলেন বাংলার ১ম স্বাধীন নবাব। তিনি বললেন ঔরঙ্গজেবের মৃত্যুর পরে তিনি বললেন, "বাবু আমি এবার স্বাধীন। আমি কারো আন্ডারে কাজ করছি না। আমি স্বাধীন।" তো তিনি বাবু স্বাধীন নবাবীর পত্তন করলেন। তিনি তার ক্যাপিটাল ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করলেন। মানে এই যে মুর্শিদাবাদ শহর এটাও কিন্তু আকবরের তৈরি। আকবরই কিন্তু সে সময় মাসুকাবাদ বলে একটা শহর বানিয়েছিলেন, যেটাই পরবর্তীকালে যখন মুর্শিদ কুলি খান এখানের শাসক হন, তখন তার নাম অনুসারে এটা মুর্শিদাবাদ হয়ে যায়। মনে রাখবে ১ম এ এটা ছিল মাসুকাবাদ, মুর্শিদ কুলি খানের নাম অনুসারে এটা হয়েছে মুর্শিদাবাদ। ঠিক আছে? হিস্ট্রি আছে। আমি সব যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের হচ্ছে আপার প্রাইমারিতে আমি তোমাদেরকে আমাদের পরে জিওগ্রাফিতে পড়াবো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়াবো। সেখানে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। কোন রাজ্য যখন গঠন হয়, সে রাজ্যগুলো গঠন কিসের ভিত্তিতে, কি হিস্ট্রিতে হয়েছে সেগুলো আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন স্টেট গুলো জেলাগুলো পড়াবো, সেখানে আমি পড়াবো এই জিনিসগুলো সম্পর্কে। ওকে? এরপর 1740 তে তার মাঝখানে সরফরাজ খান থেকে শুরু করে আরো অনেক শাসক হয়। আমি সেসব মেনশন করিনি। এরপর 1740 তে একজন শাসক আছেন আলীবর্দী খান। তিনি কি করেন? সরফরাজ খান বলে একজন নবাব ছিলেন, তাকে গিরিয়ার যুদ্ধে পরাজিত এবং নিহত করে বাংলার মানে মসনদ দখল করে বা বাংলার নবাব হয়ে যান। তো অ্যাকচুয়ালি গিরিয়ার যুদ্ধ বলে এই যে কিছু, কিছু জায়গায় না আমার ভীষণ অবাক লাগে। অবাক কেন লাগে? এত বাজেভাবে ইতিহাস লেখা। মানে গিরিয়ার যুদ্ধ। আরে বাবা গিরিয়ার যুদ্ধ বলে কোনো যুদ্ধই হয়নি। একটা জিনিস যুদ্ধ হয়নি তাকে যুদ্ধ হিসাবে লেখা হচ্ছে। এবারে স্যার এটা কেন? মনে হতে পারে স্যার গিরিয়ার যুদ্ধ, বাহাদুরগড়ের যুদ্ধ। আরে বাবা এসব কোনো যুদ্ধ হয়ইনি। তাহলে এগুলোকে যুদ্ধ কেন? গিরিয়া বলে একটা স্থান আছে, যেই স্থানে সরফরাজ খাঁকে আলীবর্দী খান হত্যা করেছিল। মেরে দিয়েছিল। ঠিক আছে? যে তাকে বলেছে, "তুমি এখানে আসো, তোমার সাথে কথা আছে।" বলে তাকে সেই জায়গায় বেঁধে মানে তাকে মানে বেঁধে রেখে হত্যা করেছিল। তাহলে এটাকে তুমি কি যুদ্ধ বলবে? যুদ্ধ পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলোকে যুদ্ধ। এই গিরিয়ার কোনো যুদ্ধ? বাহাদুরগড় কোনো যুদ্ধ? এগুলো কোনো যুদ্ধের মধ্যেই পড়ে না। সেই জায়গায় হয়েছিল বলে তার যুদ্ধ। মরো কি বলবে পড়া। তো যাই হোক আলীবর্দী খান সিংহাসনে বসে। তো তিনি বেশ ভালোই শাসন করতেন। সেই সময় বাংলাতে প্রচুর মারাঠা আক্রমণ হতো। বর্গিরা আক্রমণ করত। ঠিক আছে? এই যে একটা ছোটবেলা ছিল, "খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে?" এই কবিতাটা ছোটবেলা থেকে শুনছো। কেন হতো? বেসিক্যালি ছিল যখন মারাঠারা কি হয়, যখন ছত্রপতি সম্ভাজি মহারাজকে যখন মেরে দেওয়া হয়, তখন মারাঠারা কি হয়? একে অপরের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঔরঙ্গজেব যখন করে দেয় মেরে দেয়, তো মানে তারপরে 1780, 1719 এই সময় থেকে মানে মারাঠাদের যে সৈন্যরা ছিল, সেনার ছিল তাদেরকে বর্গি বলা হতো। তো তাদের তো আর কোনো কাজকর্ম নেই। কারণ কোনো মারাঠা যেহেতু নেই, তো তাদের কাজকর্ম নেই। কিন্তু তারা তো যোদ্ধা। তারা কি করত? বিভিন্ন জায়গায় গিয়ে লুটপাট করত। বিশেষ করে যেসব জায়গায় মুঘলদের টেরিটরি ছিল সেগুলোয় লুটপাট করত। তো সেই লুটপাট করার জন্য তারা বাংলাদেশেও লুটপাট করত। আলীবর্দী খানের কাছ থেকে লুটপাট করত। ওই জন্য মারাঠা নেতার ভাস্কর পন্ডিত থেকে শুরু করে এরা কিন্তু লুটপাট করতো। তো বারবার লুটপাট করার ফলে এক টাইমে মারাঠাদের সঙ্গে আলীবর্দী খানের একটা চুক্তি হয় এবং তারপর থেকে আর ভারতে বর্গী আক্রমণ হয়। এবার আলীবর্দী খান তার কোনো ছেলে ছিল না। তার মেয়ে ছিল। ২ টো মেয়ে ছিল। তার ঘসেটি বেগম ছিল আর ছোট মেয়ে ছিল আমিনা বেগম।
তো তিনি ১৭৫৬ সালে কি করেন, তার যেহেতু পুত্র ছিল না, তিনি কি করেন, তার মেয়ে আমিনা বেগমের যে ছেলে সিরাজউদ্দৌলাকে, ২৩ বছর বয়সী সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসিয়ে দিল। এ হবে পরবর্তী নবাব। এবার যখনই সিরাজউদ্দৌলাকে বসালো, বাকি অনেকে তার দাবিদার ছিল, সিংহাসনের দাবিদার ছিল। সবার একটু চোখ বেঁকে গেল। হ্যাঁ, তাকে কেন দিবে? ওইজন্য গন্ডগোল। ওইজন্য সবাই মিলে ষড়যন্ত্র করলো। কি করে? সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানো যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হবে। এখানে রাজবল্লভ সেঠ, প্রচুর গল্প আছে। এখানে হিস্ট্রি যদি বাংলা পড়াতে শুরু করি, এখানে হিস্ট্রি বহু গল্প হয়। ঠিক আছে? মানে খুব ডিটেইলস এ পড়তে হয় আরকি। সময় এখানে কম। এখানে এগুলো জানতে হবে। তারপর 1756 এ সিরাজউদ্দৌলা, ব্রিটিশরা খুব গন্ডগোল করছিল বলে কলকাতা দখল করে নিয়েছিল এবং কলকাতার নাম রেখেছিল আলীনগর। আলীবর্দী খানের নাম অনুসারে আলীনগর। এই সময় হয়েছিল সে অন্ধকূপ হত্যা। এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সিরাজউদ্দৌলাকে মানে মানে বদনাম করার জন্য এটা ব্রিটিশরা কিন্তু করেছিল। হলওয়েল বলে একজন ছিল, তিনি এটা নামটা রটিয়েছিলেন। তো এরপর 1757 এ যখন কলকাতা দখল করে তিনি আবার মুর্শিদাবাদে ফিরে যান, তখন ইংরেজরা কি করে, আবার সিরাজউদ্দৌলা যে মানিক লালকে অ্যাপয়েন্ট করে গেছিল, তাকে পরাজিত করে এবং আলীনগরের সন্ধি স্বাক্ষর করান। ঠিক আছে? আলীনগরের সন্ধি স্বাক্ষর করান। তো এখান থেকে আবার তাদের দখলে আসে। এবার আলীনগরের সন্ধি স্বাক্ষর করার পেছনেও আবার একটা গল্প রয়েছে। গল্প বলতে ছোট্ট একটা কথা। ব্যাপার, সেই সময় দিল্লিতে আক্রমণ করেছিল আহমদ শাহ আবদালী। ঠিক আছে? আবদালী অ্যাটাক করেছিল। এবার আবদালী যদি অ্যাটাক করে, মানে আবদালী আস্তে, আস্তে অ্যাটাক করে যদি বাংলা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কিন্তু ভীষণ সমস্যা আছে। কারণ আবদালী আফগান শাসক। তো তিনি ঢুকে তো ভারতীয়দেরকে তো কিছু রাখবেন না, লুটপাট করবে সবকিছু। অলরেডি হচ্ছে তোমার কি বলে, নাদির শাহ থেকে শুরু করে, নাদির শাহ যখন এন্ট্রি নিয়েছিল, তিনি যেমন কাজকর্ম পরে করবেন, সেরকম আবদালীও খুব ডাইভার্সিটিং ছিল। তো আমাদের পানিপথের হচ্ছে ৩য় যুদ্ধ হয়েছিল ওখানে। ঠিক আছে? তো যাই হোক, তো সিরাজউদ্দৌলা জানতেন যদি মানে আবদালী যদি এসে যায় তাহলে সমস্যা হবে। সেজন্য ইংরেজদের সাথে চুক্তি করেছিল যাতে আবদালী না আসতে পারে। আবদালী যদি অ্যাটাক করে তাহলে যাকে ইংরেজরা সাহায্য করে। সেজন্য সিরাজউদ্দৌলা বাধ্য হয়েছিল। কিন্তু বেশিদিন টিকলো না চুক্তি। 1757 এর 23 জুন পলাশীর যুদ্ধ হলো, যেখানে সিরাজউদ্দৌলাকে ইংরেজরা পরাজিত করল। গভর্নর ছিল রবার্ট ক্লাইভ আর বাংলার দিল্লির নবাব ছিল ২য় আলমগীর। তো সিরাজউদ্দৌলা পরাজিত হলো। তো পরাজয়ের পিছনে মির্জাফরের বিশ্বাসঘাতকতা রয়েছে। ভালো কথা। ঠিক আছে? যদি বিশ্বাসঘাতকতা নাও করতো, যুদ্ধ হলেও সিরাজউদ্দৌলা পরাজিত হতো। অনেক কারণ আছে। ঠিক আছে? তো যাই হোক, তারপর মির্জাফরকে সিংহাসনে বসানো হলো। 1760 তে ভ্যানসিটাট গভর্নর ছিলেন। তিনি কি করলেন, মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসান। তাহলে মির্জাফরের জায়গায় সিংহাসনে বসলো মীর কাসিম। কেন বসানো হয়? একটু আগেই বললাম। 1759 এ কি হয়েছিল? ব্যাটল অফ বিদারের যুদ্ধ, যেখানে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। দেখো, বিশ্বাসঘাতক আবার বিশ্বাসঘাতকতা করছে। তো যে বিশ্বাসঘাতক হয় সে সবসময় বিশ্বাসঘাতকতাই করবে। তো মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, আবার ইংরেজদের সাথেও করলো, কিন্তু ইংরেজরা তো মানে ডট নয়। এই জন্য তারা ধরে নিয়েছে। ধরে নিয়ে মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বসালো। এবার মীর কাসিম, তিনি তো আবার বেশি স্বাধীনচেতা। তিনি কি করলেন, তার ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গের ট্রান্সফার করলেন। কেন করলেন? মুর্শিদাবাদের অ্যাক্সেস সবাই পেয়ে যেত, যাতে মুঙ্গেরে ভালো অ্যাক্সেস না পেতে পারে, ওই জন্য ক্যাপিটাল ট্রান্সফার করে নিয়েছে। কিন্তু ভিতরে ভিতরে ইংরেজদেরকে হারানোর জন্য তিনি সৈন্য টৈন্য বানানো শুরু করেছিলেন। ব্রিটিশরা সেটা বুঝতে পেরে 1763 তে মীর কাসিমকে সিংহাসন থেকে সরিয়ে আবার মির্জাফরকে নবাব হিসাবে অ্যাপয়েন্ট করে দিল। ব্যাস। এবার মির্জাফরকে অ্যাপয়েন্ট করতে মীর কাসিম কি করলো, একটা অ্যালায়েন্স তৈরি করলো। অ্যালায়েন্স করে 1764 এ বক্সারের যুদ্ধ করলো। যে যুদ্ধে মীর কাসিম লড়লো, তার সঙ্গে অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা, তিনি লড়লেন। মুঘল বাদশাহ ছিল ২য় শাহ আলম, তিনিও লড়লেন। তিনজনে লড়লো, কিন্তু একসাথে তারা পরাজিত হলো ইংরেজদের কাছে। কারণ ইংরেজরা অলরেডি আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ব্যাস, কিছু অসুবিধা নেই। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, যখন বক্সারের যুদ্ধ হচ্ছিল তখন বাংলার নবাব কে ছিলেন? বলতে পারবে? বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? কি হবে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব? সুজাউদ্দৌলা। সুজা সুজাউদ্দৌলাকে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা কি বাংলার নবাব হিসেবে বলা আছে? অযোধ্যার নবাব, তাই তো? তাহলে বাংলার নবাব কে ছিল সেই সময়?
দেখো যুদ্ধটা করেছিল মীর কাসিম, ঠিক আছে? কিন্তু নবাব, মির্জাফর। কিন্তু নবাব ছিল মীর জাফর। এই যে বললাম 1763 তে মীর জাফরকে আবার নবাব করা হয়। তাহলে মীর জাফর নবাব থাকা অবস্থায় যুদ্ধ হয়। তাহলে বক্সারের যুদ্ধটা করলো মীর কাসিম, কিন্তু নবাব ছিল মীর জাফর। ওকে? তাহলে এখানে পরাজিত হলো ৩ জনে। ৩ জনেই যখন পরাজিত হলো, সঙ্গে, সঙ্গে কি করলো? দেওয়ানি লাভ হলো। দেওয়ানি লাভ 1765 এ হলো। যার মাধ্যমে কি ডিসাইড করা হলো যে বাংলা, বিহার এবং উড়িষ্যার যে ট্যাক্স কালেকশন সেটা এবার থেকে ব্রিটিশরাই করবে। আর শাসন করবে কে? ইংরেজরা, মানে সরি নবাবরা। তাহলে এই কারণে কি হলো, যখন একটা দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি তৈরি হলো। কেন 1765 এ যখন মির্জাফরের মৃত্যু হয়ে গেল, মির্জাফর যা দেখলো বুঝলো সব তো শেষ। তার একটা ছেলে বসানো হলো, নজমউদ্দৌলাকে বসানো হলো। দিয়ে বলল টাকা বা রেভিনিউ কালেক্ট করবে ব্রিটিশরা, কিন্তু শাসন কার্য করবে বাংলায়, যারা রুলস রেগুলেশন দেখবে সেটা হচ্ছে নবাব করবে। তার মানে দু ধরনের একটা শাসন ব্যবস্থা হয়, সেটাকেই বলা হতো দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি। তাহলে ব্রিটিশদের হাতে থাকবে টাকা, শাসন কার্য পরিচালনা করবে নবাব। শেষ নবাব ছিল কি? মুবারক উদ্দৌলা। এই যে নজমউদ্দৌলার আরেক ভাই মুবারক উদ্দৌলা, তিনি বাংলার শেষ নবাব ছিলেন। এবার যখনই দ্বৈত শাসন ব্যবস্থা চলছে, তখন কি হলো? সব টাকা তো ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ কিছু খেতে পাচ্ছে না। সেই কারণে হয় ৭৬ এর মন্বন্তর। ৭৬ এর মন্বন্তর ইংরেজি সাল ১৭৭০। ঠিক আছে? কিন্তু বাংলার যে সাল ছিল ১১৭৬, এই জন্য এটাকে ৭৬ এর মন্বন্তর বলা হয়। এবার পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস ভদ্রলোক আসেন। তিনি এসে দ্বৈত শাসন ব্যবস্থাটাকে রদ করেন এবং ১৭৭২ খ্রিস্টাব্দে এসে দ্বৈত শাসন রদ করে ৭৩-এ রেগুলেটিং অ্যাক্ট পড়িয়েছিলাম, রেগুলেটিং অ্যাক্ট চালু করে। ঠিক আছে? বোঝা গেল এই ব্যাপার? এবার আমি দেখো এখানে হচ্ছে আজকের ক্লাসে দ্বৈত শাসন ব্যবস্থা বলো। চলার সময় নবাব ছিলেন মির্জাফর। হ্যাঁ, কি বলছো বাবা? বলছি দ্বৈত শাসন ব্যবস্থা চলার সময় তখন নবাব ছিলেন মির্জাফর। না, তখন নবাব ছিল নজম-উদ-দৌলা। মানে যখন মির্জাফরের মৃত্যু হয় ১৭৬৫-তে, দেওয়ানি লাভ হয়। দেওয়ানি লাভের পরে তখনও ডিসাইড হয়নি। তখন মারা গেল। নজম-উদ-দৌলাকে সিংহাসনে বসানো হলো। তারপরে বলা হলো যে তুমি দেওয়ানি, তুমি শাসন কার্য দেখো এবং ট্যাক্স আমাদের হাতে থাকে। সাইন করলো মির্জাফর, যখন সেটা কার্যকরী হবে তার আগে তিনি মারা গেল। নাজম-উদ-দৌলা সিংহাসনে বসে গেল। তাকে আচ্ছা। কেন্দ্র করে দ্বৈত শাসনটা হুম চালু হুম। হয়। এবার তার যে পরের যে পুত্র, সে আছে মোবারক-উদ-দৌলা। তিনি এতটাই রোগ ভুগেছিলেন যে তিনি তারপরে মারা গেলেন। তো যখন এই সিচুয়েশন দেখা দিল, তখন ওয়ারেন হেস্টিংস এসে দ্বৈত শাসন ব্যবস্থাটাকে রদ করলেন। বললেন না, এরকম করলে টিকবে না। তিনি এসে রেগুলেটিং অ্যাক্ট চালু করলেন। বোঝা গেল? আর ক্লিয়ার তখন হলো? গভর্নর ছিলেন ক্লাইভ। না, গভর্নর ক্লাইভ ১৭০০। ক্লাইভের ব্যাপারটা হচ্ছে, ক্লাইভের কথা একটু বলে দিই। রবার্ট ক্লাইভ তিনি কি করেন? ১৭৫৭ যখন 1757 হয়, তখন কিন্তু রবার্ট ক্লাইভ ছিল। পলাশির যুদ্ধ তিনি করলেন। পলাশির যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন যে আমি চলে যাচ্ছি। তিনি কিন্তু চলে যান। তারপরে তার জায়গায় এলো ভ্যানসিটার্ড। এই যে ভ্যানসিটার্ডের কথা বলছি, এই যে কোথায় গেল ভ্যানসিটার্ড? ভ্যানসিটার্ড তিনি কি হন? গভর্নর, মানে তিনি বাংলার গভর্নর হিসেবে আসেন। এবার ভ্যানসিটার্ড আসার পরে তিনি চললো, বক্সারের যুদ্ধ হলো। তাহলে বক্সারের যুদ্ধের সময়ও ভ্যানসিটার্ড ছিলেন, তিনি করলেন। এবার যখন দেওয়ানি লাভ হবে, এই যে দেওয়ানি লাভ হবে, তখন আবার ক্লাইভ আবার ঘুরে চলে এসছে 1765। তার মানে ভদ্রলোক ৫৭ সময় ছিল, আবার ৬৫ সময় ছিল। কি বলছি বোঝা গেছে? তাহলে তিনি কিন্তু দুবার এসেছিলেন রবার্ট ক্লাইভ। এবার তারপরে যখন তিনি চলে গেলেন, তখন আবার এসে গেল ওয়ারেন হেস্টিংস। এবার বোঝা গেল কি ব্যাপারটা? মানে দুটো ভালো কাজের সময় তিনি পৌঁছে গেছিলেন, ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ স্যার। রবার্ট ক্লাইভ এসেছিলেন। হুম? আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে নোটসটা আমি একটু বড় করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু পড়ে নেবে। পরে যখন আমার ক্লাস শুরু হবে তখন আমি পড়াবো। হায়দ্রাবাদে স্বাধীন নবাবের কে পত্তন করে? তার গল্প আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। অযোধ্যা, ছোট করে, এগুলো বেশি বড় করে পড়তে হবে না। অযোধ্যাতে স্বাধীন নবাবীর পত্তন করে কে? মহীশূরে স্বাধীন নবাবীর পত্তন করে কে? সেগুলো পড়তে হবে। কে ছিল টিপু সুলতান? তারপরে পাঞ্জাবে স্বাধীন নবাবীর পত্তন, সরি পাঞ্জাবে যে শিখদের গুরু নানক, গুরু অঙ্গদ, অমরদাস, রামদাস, পাশে দেখো কততম ছিল সেগুলো, তার সময় কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলোও আছে, আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? বান্দা বাহাদুর কে ছিলেন, মহারাজা রঞ্জিত সিং কে ছিলেন, সেগুলো পর্যন্ত হয়েছে। আচ্ছা, এতটা পর্যন্ত তোমাদের নোটস থাকবে। মারাঠা আমাদের রেডি করা নেই। তাহলে এতটা পর্যন্ত পড়বে। এরপরে আমাদের হচ্ছে মারাঠা আছে বা আরো অনেকটা ব্যাপার আছে,
সেগুলো আমরা পরে যদি আবার ক্লাস রিজিউম হয় বা ক্লাস করো তখন তারপরে সেগুলো আমাদের হবে। আমি এতটা পর্যন্ত তোমাদের নোটস দিয়ে দিচ্ছি। একটু পড়ে নেবে, সুন্দর করে বাকিগুলো হয়ে যাবে। ওকে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, স্যার। চলো।